দেখা যাচ্ছে স্ক্রিন, রাইট? ওকে। তো আমরা আগের দিন ফিজিক্যাল মডেল পর্যন্ত দেখেছিলাম। সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা স্টোরেজ কিভাবে হচ্ছে অপটিমাইজ করা যায়। সো ডেটা স্টোরেজ অপটিমাইজেশন বেসিক্যালি কি? আগের দিন যেটা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যখন কোনো ইউসিসি যেরকম, যে আমরা যখন হচ্ছে কোনো কোর্সের নাম দিয়ে সার্চ করছি, সার্চ রেজাল্টটা হচ্ছে অনেক মানে দেরি হয় আর কি, যে যখন আসতে 15-20 সেকেন্ড হচ্ছে দেরি যখন হয়, এটা হচ্ছে তোমার এই স্টোরেজের সাথে হচ্ছে রিলেটেড হতে পারে। সো বেসিক্যালি মানে কি, যে ডেটা রিট্রিভ করতে বা ডেটা হচ্ছে মানে ইউজারের অ্যাক্সেস করতে সময় লাগতেছে। তো এরকম যদি কোনো ই কমার্স এরকম সাইট থাকে যে তুমি কোনো প্রোডাক্ট সার্চ করলা, প্রোডাক্ট সার্চ করার পরে যে আমাকে যখন হচ্ছে প্রোডাক্টের রেজাল্ট দিই, সো ধরো ইউ ওয়ান্ট টু বাই আ শ্যাম্পু ফ্রম ফ্রম এন ই কমার্স ওয়েবসাইট। সো তুমি শ্যাম্পু সার্চ করার পর তোমার রেজাল্ট গুলা হচ্ছে আসতে, মানে ঘুরছে তো ঘুরছে, তোমার রেজাল্ট গুলো আসছে না। সো একটা ইউজার কখনো হচ্ছে এরকম 15 সেকেন্ড, 10 সেকেন্ড ওয়েট করতে চায় না। সো তোমার কখনো যদি এরকম অ্যাক্সেস করতে দেরি হয়, ইউজার কিন্তু ওই সিস্টেমটা আর ইউজ করবে না, বা ওই ওয়েবসাইটটা হচ্ছে আর ইউজ করবে না। তো ও কি করবে, অন্য জায়গায় বা অন্য কোনো ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে সুইচ করবে, যেখানে হচ্ছে সার্চ রেজাল্ট তাকে আরো তাড়াতাড়ি হচ্ছে শো করছে। সো এইসব জিনিস হচ্ছে তোমার এটার সাথে রিলেটেড আর কি, যে আমরা কিভাবে কত তাড়াতাড়ি হচ্ছে ডেটা তাড়াতাড়ি কত অ্যাক্সেস করতে পারি। আরেকটা যদি জিনিস চিন্তা করে দেখো, যে একটা লাইব্রেরির মধ্যে তো অনেক ধরনের বুক শেলফ থাকে। সো তুমি হচ্ছে বুক শেলফটা থেকে আহ বই হচ্ছে খোঁজার সময় তুমি ধরো একটা পার্টিকুলার রাইটারের বই কিনতে চাও। সো ওই রাইটারের বইটা কেনার জন্য তুমি হচ্ছে ঠিক করে গেছো যে আমি হচ্ছে এই রাইটারের এই বইটা হচ্ছে কিনবো। তুমি হচ্ছে পুরা লাইব্রেরি হচ্ছে খুঁজে 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 তুমি হচ্ছে বইটা কোথাও পাচ্ছ না। কারণ কেন? ধরো হচ্ছে ওই লাইব্রেরিতে বইগুলো খুবই আনঅর্গানাইজড ভাবে সাজানো। সো জিনিসগুলো যদি এভাবে সাজানো থাকতো, যে ধরো এক রাইটারের বই হচ্ছে এক জায়গায়, সব রাইটারের বই মানে সিমিলার রাইটারের বইগুলো সব হচ্ছে এক জায়গায় এক জায়গায় করে রাখা, ধরো জাফর ইকবালের বই এক জায়গায়, হুমায়ুন আহমেদের বই এক জায়গায়, তাহলে হচ্ছে তুমি যদি জানো যে আমি হচ্ছে এই রাইটারের বই কিনবো, তাহলে তুমি যে তাড়াতাড়ি ওই সেকশনে গিয়ে তুমি হচ্ছে ওই ওই রাইটারের বইয়ের যে টেবিলটা থাকবে, বা ওই শেলফের যে জায়গায় ওই বইটার রাইটারের বইগুলো থাকবে, তুমি হচ্ছে ইজিলি সেটাকে অ্যাক্সেস করতে পারবা। তার মানে হচ্ছে ডেটা স্টোর গুলাকে, মানে ডেটাবেসকে আমাদের হচ্ছে এমন ভাবে সাজাতে হবে যেন হচ্ছে আমাদের স্টোরেজের এফিসিয়েন্সিও বাড়ে, যে আমরা হচ্ছে এরকম একই ডেটা হচ্ছে একই জায়গায় রাখবো, এন্ড যাতে হচ্ছে তোমার মানে এফিসিয়েন্ট স্টোরেজ আর কি, যাতে হচ্ছে আমার রিডান্ডেন্ট ডেটা না থাকে। এখন ধরো এই বুকশেলফেও তোমার হচ্ছে যদি এরকম আনঅর্গানাইজড ভাবে ডেটা থাকে, তুমি ধরো আহ, জানবা না যে হচ্ছে তোমার কি সেম ডাটা কি কয়েকবার করে আসছে নাকি। ধরো হচ্ছে ওই বুকশেলফে একই বই সেই লাইব্রেরিয়ান কি করলো, কয়েকটা এনে রাখছে, কারণ হচ্ছে সে তার ওখানে এত আনঅর্গানাইজড ভাবে জিনিসগুলো রাখা, সে জানেই না হচ্ছে আগে যে আমি এই ডেটা ওখানে রাখছিলাম। ঠিক আছে? তো স্টোরেজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এন্ড স্পিড অফ অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমাদেরকে রিলেশনাল ডেটাবেস যেগুলো থাকে ওগুলোকে এমন ভাবে ডিজাইন করতে হয় যাতে হচ্ছে আমরা অপটিমাইজড রেজাল্ট পাই, এন্ড যাতে হচ্ছে তোমার ইউজার ইউজারের ডেটার অ্যাক্সেসটা হচ্ছে তোমার এফিশিয়েন্ট হয়। বুঝতে পারছি? এখন এই ডেটা স্টোরেজ অপটিমাইজ করতে আমরা হচ্ছে যে দুই ধরনের জিনিস দেখতেছি, একটা হচ্ছে স্টোরেজের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, আর একটা স্পিড অফ অ্যাক্সেস কিভাবে বাড়ানো যায়। এখন স্টোরেজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমার কি করতে হবে, আমার ডেটা যে যদি রিডান্ডেন্ট থাকে আমার কি করতে হবে, সেগুলো হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। এখন স্টোরেজের এফিসিয়েন্সি কিভাবে বাড়বে, যাতে আমার সেম ডেটা অনেক স্টোরেজ ধরে না থাকে, আমার যাতে সেম ধরনের ডেটা আমার যাতে ভর্তি হয়ে না থাকে। সো তাহলে কি করবে, আমি হচ্ছে আহ যদি তুমি একটা কাপড়ের আলমারি চিন্তা করো, কাপড়ের আলমারির মধ্যে তুমি ধরো হচ্ছে কাপড়গুলা কোন রকমে হচ্ছে গুজে টুজে রাখছো। ঠিক আছে? ইভেন সুটকেস গুছানোর সময় চিন্তা করো যে অনেকগুলা জিনিস আমি কি করলাম, জাস্ট ভরতেছি কোনোভাবে, বাট অর্গানাইজ। এন্ড এই জন্য কি করো, যখন তুমি আরো ডেটা রাখতে চাচ্ছ তোমার জায়গা হচ্ছে না। তো যদি আমি জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখি, সুন্দর করে রাখি, তাহলে হচ্ছে তোমার জায়গাও হচ্ছে বেশি বাড়বে, মানে আমি আরো বেশি ডেটা হচ্ছে রাখতে পারবো।
তো স্টোরেজ স্পেসটাকে আমি যত গুছানো ভাবে ইউজ করব, যত অর্গানাইজ ভাবে ইউজ করব, তত হচ্ছে আমি স্টোরেজ স্পেসের আরো এফিসিয়েন্সি পাবো। সেটা কিভাবে করা যায়? যাতে হচ্ছে কোনো রিডান্ডেন্ট ডেটা না থাকে, আর যাতে নাল ভ্যালু হচ্ছে যত কম রাখা পসিবল তত থাকে। এখন যখন তোমরা করেছিল 370 করেছিল, নর্মালাইজেশন বলে একটা ছিল, 1NF করতা, 2NF করতা, মানে ফার্স্ট নর্মাল ফর্ম, দেন সেকেন্ড নর্মাল ফর্ম, দেন থার্ড নর্মাল ফর্ম। তো নর্মালাইজেশন হচ্ছে ডেটা স্টোরেজের এফিসিয়েন্সি বাড়ানোর হচ্ছে বেস্ট ওয়ে। আমরা হচ্ছে যত রিডান্ডেন্ট ডেটা পসিবল আমরা হচ্ছে বাদ দিতে থাকি, ঠিক আছে? সো রিলেশনাল ডেটাবেজে নর্মালাইজেশন হচ্ছে বেস্ট ওয়ে টু অপটিমাইজ ডেটা স্টোরেজ। তো এটা হচ্ছে তোমার নর্মালাইজেশন কিভাবে করে, যে এই যে তোমার দেখো রিডান্ডেন্ট ডেটা, এখানে হচ্ছে স্টেটের নামগুলো হচ্ছে রিডান্ডেন্ট। আগের দিন যে এক্সাম্পলটা দেখেছিলাম যে ডক্টরের নাম ছিল হচ্ছে রিডান্ডেন্ট। তো এরকম করলে কি হয়, আমরা যদি নর্মালাইজেশন অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে তোমার ডেটা গুলা হচ্ছে নর্মালাইজড ফর্মে থাকে, রিডান্ডেন্ট ডেটা হচ্ছে কমে যায়। তাহলে স্টেটের জন্য আমার আলাদা টেবিল থাকবে, ওরকম করে আর কি। ওটু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? জি মিস। সো ওটা হচ্ছে তোমার 370 তে তোমরা নর্মালাইজেশন করে আসছো আর কি। যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পিড কিভাবে আমরা বাড়াবো। অ্যাক্সেস স্পিড বাড়ানোর হচ্ছে কয়েকটা টেকনিক আছে। অ্যাক্সেস স্পিড হচ্ছে কিসের সাথে রিলেটেড বললাম, যে তোমার হচ্ছে কত তাড়াতাড়ি আমি হচ্ছে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছি, সেটার অপটিমাইজেশন। তো সেটার 4টা টেকনিক আছে। একটা হচ্ছে তোমার ডিনর্মালাইজেশন, ক্লাস্টারিং, ইন্ডেক্সিং, আর কিরকম ডেটা হচ্ছে আমার থাকবে সেটা হচ্ছে হার্ডওয়্যার প্ল্যানিং এর সময় আমি হচ্ছে এস্টিমেট করব। সো আমরা একটা একটা দেখি। সো নর্মালাইজেশন আমরা কি করছিলাম, যে আমরা রিডান্ডেন্ট ডেটাগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছিলাম, তাই না? কিন্তু ডিনর্মালাইজেশন হচ্ছে আমরা হচ্ছে রিডান্ডেন্ট ডেটা হচ্ছে ব্যাক করাবো। এখন অ্যাক্সেস স্পিড হচ্ছে কখন বেশি লাগে, যখন হচ্ছে তোমার মাল্টিপল ইয়ের মধ্যে, যখন আমরা মাল্টিপল টেবিল, এরকম একটা কোয়েরি ছিল না যে আমরা হচ্ছে টেবিলদেরকে জয়েন করতাম, যে টেবিল জয়নিং এর একটা কোয়েরি ছিল 370 তে। হ্যাঁ, জি মিস। হ্যাঁ। তো ওই যে টেবিল যে জয়েন করতাম, যত না টেবিল আমরা জয়েন করি তত কিন্তু কমপ্লেক্সিটি বাড়তে থাকে, ঠিক আছে? তো যত আমরা জয়েন করব তত কিন্তু কমপ্লেক্সিটি বাড়ে। তো মানে তার মানে কি, খুঁজতে হচ্ছে আরো বেশি সময় লাগে। তো ডিনর্মালাইজেশনের সময় এখন দেখো, আমরা রিডান্ডেন্ট ডেটা যখন বাদ দিতে চাচ্ছিলাম, এটা মানে কি, যে আমার হচ্ছে এখানে রিডান্ডেন্ট ডেটা যখন আমরা বাদ দিতে যাচ্ছিলাম, আমরা বেসিক্যালি আমরা কি করতেছিলাম, যে কাস্টমারের একটা টেবিল বানাচ্ছিলাম, অর্ডারের একটা টেবিল বানাচ্ছিলাম আলাদা, দেন হচ্ছে জাস্ট একটা এটার প্রাইমারি কি, এটাতে হচ্ছে ফরেন কি হিসেবে রিলেটেড থাকতো, এরকম করে থাকতো, রাইট? যে আমরা হচ্ছে যাতে রিডান্ডেন্ট ডেটা আমার না থাকে। তো এখন যদি আমার অ্যাক্সেস স্পিডটা বাড়াতে হয়, কিছু কিছু জায়গায় আমরা রিডান্ডেন্সি গুলা ব্যাক করাতে পারি ডিজাইনে। সেটা কিভাবে, যে ধরো হচ্ছে আমরা যখন একটা কাস্টমার তোমার হচ্ছে অর্ডার করতেছে, এখন অর্ডারটা করার সময় আমার হচ্ছে কি কি জিনিস লাগে, অর্ডার নাম্বারটা লাগে। এখন যখন এরকম অর্ডারের টেবিলে ধরো রিডান্ডেন্ট ডেটা যদি আমার রাখতে না হয়, তাহলে কিন্তু এই দুইটা জিনিস আমার কিন্তু থাকতো না প্রাইমারিলি, তাই না? বিকজ হচ্ছে আমরা তখন কাস্টমার আইডি দিয়েই আমরা হচ্ছে পুরো ইনফরমেশন কাস্টমারের এখান থেকে, এই টেবিল থেকে পেয়ে যেতাম। তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম বারবার হচ্ছে এখানে রাখতে হতো না। এটাই তো হচ্ছে রিডান্ডেন্ট ডেটা যাতে না থাকে, কারণ এই টেবিলও আছে, এই টেবিলে আবার আছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে রিডান্ডেন্সি ব্যাক করাচ্ছি, কেন আমি বলি। ধরো হচ্ছে এই অর্ডারটা যখন আমরা করতেছি, তখন হচ্ছে অর্ডার নাম্বার, কাস্টমার আইডি, এটা হচ্ছে তোমার এখানে ফরেন কি। তো কে অর্ডার করছে এটা দেখার জন্য এই কাস্টমার আইডি ফরেন কি থেকে আমরা হচ্ছে কাস্টমার আইডি টেবিলে চলে গিয়ে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, তার অ্যাড্রেস, এসব হচ্ছে আমরা পেয়ে যেতে পারি। কিন্তু দেখো এটা কিন্তু একটা জয়েন করতে হলো আমাদেরকে, অর্ডারকে কাস্টমারের সাথে আমার কিন্তু জয়েন করতে হয়েছে দুইটা টেবিল। তো এই অর্ডারটা যতবারই অর্ডার হচ্ছে, ধরো একটা ই কমার্স সাইটে যতবারই অর্ডার হচ্ছে ততবারই আমার সিমিলার জিনিস লাগতেছে না, কাস্টমারের আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর অ্যাড্রেস, এই তিনটা বেসিক জিনিস তো বারবার লাগতেছে, যে ফার্স্ট তার নাম কি আর তার অ্যাড্রেস কি, প্রত্যেকবার একটা অর্ডার হলে। তো আমার যদি যেই কাজগুলা, যে টেবিলের কাজগুলা আমার ফ্রিকুয়েন্ট হয়, খুবই কমন ইউজ হয়, তো সেই টেবিল গুলাতে আমরা যদি রিডান্ডেন্সি রাখি, তাহলে কিন্তু অ্যাক্সেস স্পিডটা হচ্ছে বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা তখন রিডান্ডেন্সি গুলাকে ব্যাক করে। আমি কি বুঝাতে পারছি? মিস এইটা তো বুঝলাম যে আমরা হচ্ছে রিডান্ডেন্সি কমানো মানে
আনলাম এটার ভিতরে, ডিজাইনটার ভিতরে, তাহলে মিস আমাদের আরেকটা যেটা আমরা এফিশিয়েন্ট করছিলাম ওইটা তো সমস্যা হবে না? ওটা তো হচ্ছে মানে আমি ওইটাই বললাম যে আমরা হচ্ছে কখন ওভাবেই হচ্ছে ডিজাইন গুলো হচ্ছে করতে হয়। সব সময় যে আমরা যে নর্মালাইজেশন করব না সেটা কিন্তু না। নর্মালাইজেশন হচ্ছে আমরা করব যাতে হচ্ছে আমরা স্টোরেজটাকে এফিশিয়েন্ট বানাতে পারি। জি। এখন অ্যাক্সেস করার সময় কিছু কিছু ক্ষেত্রে, অনলি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা এই রিডান্ডেন্সি গুলাকে ব্যাক করতেছি। কেন? শুধু এই যে অর্ডারটার ক্ষেত্রে, কারণ এই অর্ডারটা হচ্ছে আমার একটা ফ্রিকোয়েন্ট কোয়েরি, অর্ডার জিনিসটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্ট হচ্ছে। সো এই অর্ডারটার জন্য আমরা হচ্ছে কিছু কিছু ফিল্ড আমরা হচ্ছে এখানে রাখলাম, ফার্স্ট নেম, ওকে। লাস্ট নেম, এন্ড হচ্ছে অ্যাড্রেস। তো এই সব ক্ষেত্রে যেসব ডেটা আমার হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউজ হচ্ছে, আমরা সেই সব কোয়েরির জন্য আমরা ডিনর্মালাইজেশন করে এই রিডান্ডেন্সি গুলাকে আবার ডিজাইনে হচ্ছে ব্যাক করাতে পারি। এটা কি স্পেশাল কেস না, যে এটা হচ্ছে এই জিনিসটা আমার বারবার অ্যাক্সেস করতে হলে আমার কি করতে হবে, কাস্টমার আইডি থেকে বারবার হচ্ছে এই জায়গায় যেতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে। তো এই জিনিসটা যেহেতু ফ্রিকোয়েন্ট, অ্যাক্সেস যাতে আমরা আরো ইজিলি করতে পারি, এই জন্য দুইটা ফিল্ড, ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড চাইলে হচ্ছে অ্যাড্রেস, এগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিনর্মালাইজেশনটা করে আমরা রিডান্ডেন্সি গুলো ব্যাক করলাম। সো চার কারণে হচ্ছে আমরা ডিনর্মালাইজেশন করি, যেটা আমি বললাম যে আমরা কি সবসময় করব। সবসময় কিন্তু ডিনর্মালাইজেশন করব না, ঠিক আছে। একবার করলাম কিন্তু মানে হচ্ছে যেটা বলতেছিলাম যে নর্মালাইজেশন তো আমরা হচ্ছে ডেটা স্টোরেজ এফিশিয়েন্ট করার জন্য করতেছি, কিন্তু ডিনর্মালাইজেশন যে করব সেটা কি ডেটা স্টোরেজের সমস্যা হবে নাকি, যে কোয়েশ্চেনটা তুমি করলা, আমরা সবসময় করব না। চারটা সিনারিও থাকে যে যে কারণে হচ্ছে আমরা ডিনর্মালাইজেশনটা করতে পারি। কেন? এক নম্বর হচ্ছে যেটা আমি যেটা তোমাদেরকে একটু আগে এক্সাম্পল বললাম, যেটা হচ্ছে লুকআপ টেবল, যে কোনো ডেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে, অফেন ইউজড হচ্ছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমার এই ফিল্ড গুলা হচ্ছে ওভাবে ওখানে রাখতে পারি, ঠিক আছে, যে লুকআপ করতে যাতে আমার ইজি হয়। রিলেশনশিপ যখন ওয়ান টু ওয়ান থাকবে, আমরা হচ্ছে যেসব ফিল্ড গুলা বা যেসব টেবিল গুলা আমার হচ্ছে ইউজুয়ালি একসাথে অ্যাক্সেস করা হয়, ধরো হচ্ছে অর্ডারের সাথে শিপমেন্টের টেবিলটা হচ্ছে আমার ইউজুয়ালি একসাথে অ্যাক্সেস করা হয়, যে আমার অর্ডার করলে আমি হচ্ছে এই জায়গায় শিপমেন্ট করব, শিপমেন্টের টেবিলটাও আমার থাকবে। সো ওইসব টেবিলকে হচ্ছে আমরা কম্বাইন করব যেগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হয়, তখন হচ্ছে আমরা ডিনর্মালাইজেশন ইউজ করতেছি। আরেকটা কখন, যখন কোনো প্যারেন্ট টেবিলের কোনো কিছু যখন হচ্ছে আমার চাইল্ড টেবিলে হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজ হবে, মানে হচ্ছে প্যারেন্ট টেবিলের আমার ফিল্ড গুলাকে আমরা চাইল্ড টেবিলে রাখবো, যেগুলো হচ্ছে তোমার চাইল্ডের যে ইনফরমেশন গুলো হচ্ছে আমার সরি প্যারেন্টের যে ইনফরমেশন গুলো হচ্ছে আমার ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। সিমিলারলি এই ক্ষেত্রে তোমার কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস। সো ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। সো আমরা চাইল্ডের মধ্যে ওই জিনিসগুলো ফিল্ড গুলো রাখবো যেগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজড হচ্ছে, যাতে আমরা ইজিলি ডিরেক্টলি ওটাকে অ্যাক্সেস করতে পারি। ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই স্টার স্কিমা ডিজাইনটা। এখন আগে জানি যে স্টার স্কিমা ডিজাইনটা কি। ধরো হচ্ছে এরকম চারটা টেবিল আছে, সো এই চারটা টেবিল থেকে প্রত্যেকটা প্রাইমারি কি নিয়ে আমি হচ্ছে আরেকটা টেবিল বানাবো। বুঝে গেছে? প্রত্যেকটা প্রাইমারি কি নিয়ে আমি হচ্ছে আরেকটা টেবিল বানাবো, যাতে হচ্ছে সব ইনফরমেশন হচ্ছে আমার এই টেবিলটাতে তখন থাকে। এটাকে স্টার স্কিমা ডিজাইন বলতেছে। সো আমাদের হচ্ছে যে ডেটা মার্ট নিয়ে যে কথা বলছিলাম, সো ডেটা মার্ট গুলাতে আমরা যদি ইজিলি এরকম অ্যাক্সেস করতে চাই, আমরা কি করব, সব অনেক ডেটার যখন এরকম বড় বড় লার্জ ডেটার যখন আমার এরকম টেবিল থাকবে, তখন কি করব, প্রত্যেকটার এই প্রাইমারি কি গুলা নিয়ে আর সাথে যদি আরো ইনফরমেশন রাখতে চাই মিলে, আমি কি করব, আরেকটা টেবিল ক্রিয়েট করতেছি। তো দেখো কাস্টমার, অর্ডার, টাইম, এগুলো হচ্ছে আলাদা আলাদা টেবিল। প্রত্যেকটার ফিল্ড নিয়ে আমি কি করব, ফ্যাক্ট নামের একটা টেবিল এখানে ক্রিয়েট করলাম, যাতে হচ্ছে এটাকে অ্যাক্সেস করলেই আমি বাকি সবগুলোর ইনফরমেশন একসাথে পেয়ে যাই। বুঝতে পারছি? জি ম্যাম। সো এই সব ক্ষেত্রে হচ্ছে আমি ডিনর্মালাইজেশন ইউজ করব, যে সব ক্ষেত্রে তোমার রিডান্ডেন্সি, ডেটা রিডান্ডেন্সিটা হালকা হলেও থাকতে পারে। ওকে, যাতে হচ্ছে আমার অ্যাক্সেস অফ ডেটাটা আরো হচ্ছে স্মুদার হয়।
সেকেন্ড কিভাবে হচ্ছে আমি ডেটার অ্যাক্সেস আরো অপটিমাইজ করতে পারি, ক্লাস্টারিং। ক্লাস্টারিং এরটা যদি চিন্তা করতে যাও, ধরো হচ্ছে আম, উম, এই জিনিসটা চিন্তা করো যে ধরো ফেসবুকের ডেটা হচ্ছে সব কোথায় থাকে, সব কি এক জায়গায় থাকে? ফেসবুকের দুনিয়ার যত ডেটা এক জায়গায় থাকে না, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন তাদের সার্ভার আছে। ধরো আমেরিকায় আছে, নর্থ আমেরিকায় আছে, ইন্ডিয়াতে আছে, ধরো হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে আছে, এরকম আছে। এখন বাংলাদেশে ধরো নাই, কিন্তু বাংলাদেশের ধরো কোনো একটা ইউজার যদি হচ্ছে তার ডেটা অ্যাক্সেস করতে চায়, সে ফেসবুকের কোন সার্ভার থেকে হচ্ছে ডেটা নিতে যাবে? সে কি বাংলাদেশের সার্ভার। বাংলাদেশে ধরো সার্ভার নাই, ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে, নর্থ আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কোনটাতে ইন্ডিয়া। যাবে? ইন্ডিয়াতে যাবে। তাহলে কি কোনটাতে হচ্ছে সে হচ্ছে কাছে তার, সেটাতে সে যাচ্ছে, রাইট? এরপরে তুমি এটা চিন্তা করো যে এভাবে চিন্তা করো যে আমি ধরো যদি কোন একটা জিনিস কিনতে চাই, আমি কি ট্রাভেল করে অনেক দূরের কোনো জায়গায় যাবো, নাকি আমার পাশে যদি কোনো দোকান থাকে আমি পাশের দোকানে যাবো? অবভিয়াসলি পাশের দোকানে যদি সে ডেটাটা থাকে, জিনিস থাকে, আমি সেখান থেকে কিনতে যাবো। তো আমার হচ্ছে দুই ভাবে জিনিসটা চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে যখন হচ্ছে আহ সিমিলার টাইপের ডেটা যদি এক জায়গায় থাকে, যেটা আমি বুকশেলফের এক্সাম্পল দিয়ে বলছিলাম, যে আমার যদি একই রাইটারের বইগুলো সব একই জায়গায় থাকে, তাহলে হচ্ছে আমি ইজিলি তাকে অ্যাক্সেস করতে পারবো। যেসব ডেটা হচ্ছে আমার ফিজিক্যালি একসাথে থাকে, আমি হচ্ছে কাছে হলে কাছেরটাতেই যাব। আমি জানি যে আমার হচ্ছে সব ফেসবুকের ওই ডেটাগুলো আমার ইন্ডিয়া সার্ভারে আছে, তো আমি কাছেরটাতে ইজিলি যেতে পারতেছি। তুমি এটা চিন্তা করো যে আমি ধরো হচ্ছে যখন পার্সোনাল ইনফরমেশন আমি সার্চ করতেছি কারো ফেসবুকে, আমার তার নাম, সে কোথায় হচ্ছে পড়ে, তার এডুকেশন, ওয়্যার হি ওয়ার্কস, এরকম সবকিছু ইনফরমেশন তার একসাথে চলে আসতেছে। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। তো সেই জিনিসগুলাকে হচ্ছে ক্লাস্টারিং বলে, যে সিমিলার রেকর্ডস আমি হচ্ছে একই জায়গায় বা কাছাকাছি জায়গায় রাখবো। ঠিক আছে, সো কাছাকাছি জায়গায় বা একই সাথে রাখবো, যাতে হচ্ছে আমি তাদেরকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো সেটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রাফাইল, একটা হচ্ছে ইন্টারফাইল। ইন্টারফাইলটা কি? সিমিলার রেকর্ডস ইন দ্য টেবল আর স্টোরড টুগেদার, যেটা হচ্ছে একই রাইটারের বই একই জায়গায়, আমি হচ্ছে ধরো আমার সবার পার্সোনাল ইনফরমেশন হচ্ছে একই জায়গায় আছে, বাংলাদেশের সবার ইনফরমেশন হচ্ছে ইন্ডিয়া সার্ভারে আছে। তো আমি হচ্ছে একই রকমের ডেটা আমি হচ্ছে একই জায়গা থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। এটাকে ক্লাস্টারিং করা বলা হচ্ছে ইন্ট্রাফাইল ক্লাস্টারিং। ইন্টারফাইল যেটা, যেসব ডেটাকে ইউজুয়ালি একসাথে নেওয়া হয়, একসাথে রিট্রিভ করা হয়, সেই সব ডেটাকে যখন আমি একসাথে কম্বাইন করে রাখি, সেটা হচ্ছে ইন্টারফাইল ক্লাস্টারিং। যে আমি হচ্ছে যখন তার পার্সোনাল ইনফরমেশন, কোথায় সে কাজ করে, কোথায় সে, ওয়্যার হি ওয়েন্ট টু স্কুল, এগুলো হচ্ছে তার ইনফরমেশন, এগুলো হচ্ছে একসাথে হচ্ছে রিট্রিভ করতেছি, তার মানে এগুলোকে হচ্ছে আমি একসাথে রাখবো, সেটাকে বলা হচ্ছে ইন্টারফাইল ক্লাস্টারিং। দুটা ডিফারেন্স বুঝা গেছে? কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম সেকেন্ডটা যদি আরেকবার একটু বলতেন, ইন্টারফাইলটা। ওকে, ইন্ট্রাফাইল তো বুঝছো, হচ্ছে সিমিলার টাইপের জিনিস আমি হচ্ছে একই সাথে রাখতেছি। জি বাংলাদেশের সবার ইনফরমেশন ইন্ডিয়ার কাছে আছে, সিমিলার রাইটারের বই হচ্ছে একই জায়গায় একটা বুক শেলফে, আরেক রাইটারের বই একই জায়গায় একটা বুক শেলফে। ইন্টারফাইলটা হচ্ছে যেসব ডেটা ধরো হচ্ছে তোমার একসাথেই তোমার অলওয়েজ অ্যাক্সেস করা হয়, সেগুলাকে যখন হচ্ছে কম্বাইন করে একসাথে রাখি, সেটা হচ্ছে ধরো হচ্ছে সেটা হতে পারে একটা টেবিলে, তোমার হচ্ছে ডেটাবেসে একটা টেবিলে ধরো হচ্ছে মাল্টিপল ফিল্ড আছে, মাল্টিপল কলাম আছে, কিন্তু এগুলাকে যখন আমি অ্যাক্সেস করি, তখন ধরো আমি একসাথেই অ্যাক্সেস করি। ধরো হচ্ছে যদি ওই অর্ডারেরটার ক্ষেত্রে চিন্তা করো, অর্ডারটা যখন আমি চিন্তা করি, অর্ডারের ক্ষেত্রে আমি পেমেন্ট টাইপ, তারপরে হচ্ছে তোমার কাস্টমারের নাম, তিনটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে অর্ডারের ইনফরমেশন, একটা হচ্ছে তোমার কাস্টমারের ইনফরমেশন, একটা হচ্ছে তোমার কিসের ইনফরমেশন বলো, পেমেন্ট টাইপটা কিরকম হবে, আলাদা ইনফরমেশন। বাট ইউজুয়ালি তোমার অর্ডারটা করার সময় এই তিনটা জিনিস একসাথে অ্যাক্সেস করা হয়, একসাথে রিট্রিভ করা হয়। সেই সব ডেটাকে হচ্ছে, সেসব রেকর্ডকে যখন আমি একসাথে ক্লাস্টার করে রাখি বা কম্বাইন করে রাখি, দ্যাট ইজ ইন্টারফাইল ক্লাস্টারিং। যেসব ডেটা আমার একসাথে ইউজুয়ালি ফ্রিকোয়েন্টলি রিট্রিভ করা হয় বা অ্যাক্সেস করা হয়। এখন বুঝছি জি মিস। দুইটা, একটা হচ্ছে সিমিলার ডেটা একসাথে রাখা, একটা হচ্ছে যেসব ডেটা ফ্রিকোয়েন্টলি একসাথে তাদেরকে রিট্রিভ করা হয়, সেসব ডেটা একসাথে করা। এটা হচ্ছে দুই দুই ধরনের ক্লাস্টারিং।
ওকে জি মিস। ওকে, ইন্ডেক্সটা হচ্ছে প্রিটি ইজি। একটা বইয়ের সূচিপত্র বা ইন্ডেক্স থাকে না, যে এই পেজে হচ্ছে এটা আছে, এই পেজে হচ্ছে এটা আছে, এই কন্টেন্টটা এত নাম্বার পেজে আছে। ধরো তুমি একটা জিনিস খুঁজতেছো যেটা হচ্ছে 25 নাম্বার পেজে আছে, তো তুমি ডিরেক্ট কি করবা, তুমি 25 নাম্বার পেজে জাম্প করে চলে যাবে। তোমার হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টিয়ে 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 তোমার দেখতে হচ্ছে না, রাইট? সো এই জিনিসটাই হচ্ছে আমরা ডেটা স্টোরেজের ক্ষেত্রে এই ইন্ডেক্সিংটা হচ্ছে ইউজ করব। এটা বেসিক্যালি হচ্ছে একটা আরেকটা মিনি টেবল, একটা বইয়ের একটা ইন্ডেক্সিং এর মতোই, যেটা হচ্ছে ভ্যালু কন্টেন করবে, এন্ড কন্টেন্ট গুলাকে কন্টেন করার সাথে সেটা কোন লোকেশনে আছে সেটাও হচ্ছে ওই টেবিলে বলে দিবে। তো কোন টাইপের ভ্যালু এন্ড কোন জায়গায় আছে লোকেশন, সেটা নিয়ে আমি একটা হচ্ছে মিনি টেবল তৈরি করি, যাতে হচ্ছে ডেটাটা আমি হচ্ছে ইজিলি অ্যাক্সেস করতে পারি। ওকে, এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমি হচ্ছে ধরো যদি আমার এই অর্ডার টেবিলটা থেকে আমি কে কিরকম এমএক্স দিয়ে কে কে হচ্ছে পেমেন্ট করছে এটা যদি আমার জানতে হয়, আমার কি করতে হবে, পেমেন্ট টাইপ একটা 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 করে এরকম করে তারপর আমি এমএক্স এ আসবো। আজান দিচ্ছে, একটু ওয়েট করি। জি জি ম্যাম। ওকে, সো যদি হচ্ছে আমাদের এরকম একটা একটা করে একটা একটা করে যদি খুঁজতে হতো, হ্যাঁ, সো যদি আমাদের এরকম একটা একটা করে খুঁজতে হতো তাহলে দেখো এরকম একটা একটা করে হচ্ছে তারপর এমএক্স এ আসতাম, আবার খুঁজে তারপর এমএক্স এ আসতাম, আবার আবার এতগুলো হচ্ছে ডেটা একটা একটা করে হচ্ছে আমার তারপর এমএক্স খুঁজতে হতো। সো এই মিনি টেবিলটা কি করে যে তোমার এমএক্স এর সবগুলোকে এরকম পয়েন্টার দিয়ে দেয়। সো পয়েন্টার গুলা বলতে ধরো লোকেশনটা, যে কোথায় হচ্ছে এমএক্স এর ডেটা গুলো আছে। তো ধরো এমএক্স এর প্রথমটা ধরো 237 এ আছে, তো এখানে 237 পয়েন্টার করা থাকবে। সো তাতে যাতে আমি যখন ডেটাটা রিট্রিভ করব বা অ্যাক্সেস করব, আমি পয়েন্টার দেখে ডিরেক্ট হচ্ছে ওই ফিল্ড থেকে আমি ডেটাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ ইন্ডেক্সিং। বুঝে গেছে? ওকে, জি ম্যাম। দরকার নেই। ওকে, সো স্টোরেজ সাইজ হচ্ছে
লাস্ট পয়েন্টটা হচ্ছে স্টোরেজ সাইজ এস্টিমেট করা। এখন এটার কি দরকার? সো যখনই হচ্ছে তোমরা কোনো ওয়েবসাইট বানাই বা কোনো সিস্টেম বানাই যেটাতে হচ্ছে আমাদের এরকম ডেটা স্টোরেজের দরকার হয়, এই ডেটা স্টোরেজ গুলো কিন্তু কিনতে হয়। ঠিক আছে, মাইএসকিউএল যেটা করি ওটা কিন্তু ফ্রি, কিন্তু মাইএসকিউএল এর হচ্ছে অনেক সমস্যা থাকে। তোমার হচ্ছে কমপ্লেক্স ডেটা নিয়ে হচ্ছে অনেক সমস্যা থাকে। তো অনেক অর্গানাইজেশন কি করে, ওরাকল ইউজ করে। সো ওরাকলে হচ্ছে তোমার অনেক ধরনের তোমার এরকম ফিচার দেয়, ডেটার সিকিউরিটি প্রোভাইড করে, তারপর হচ্ছে অনেক ধরনের সাপোর্ট প্রোভাইড করে। তোমার হচ্ছে লার্জ যে অর্গানাইজেশন গুলা, ওরা কিন্তু ওরাকল ইউজ করে তাদের ডেটা গুলো স্টোর করার জন্য। আর হচ্ছে সেন্সিটিভ ডেটা নিয়েও হচ্ছে এইসব সিকিউরিটি হচ্ছে প্রোভাইড করে। সো ওরাকল কিন্তু ফ্রি না। তো এখন হচ্ছে যদি ওরাকলের এই ডেটা স্টোরেজ গুলো যদি আমাদের কিনতে হয়, তখন কিন্তু আম, মানে ইয়ে করতে হয় আর কি, তাদেরকে একটা এস্টিমেশন দিতে হয় যে আমাদের হচ্ছে এত পরিমাণ ডেটা হচ্ছে আমরা রাখবো। তো এটা কি করে, প্ল্যানিং ফেজে হচ্ছে মানে হার্ডওয়্যার যখন প্ল্যানিং করে যে কতটুকু ডেটা আমাদের লাগবে, তখন হচ্ছে এই এস্টিমেশনটা করে তাদেরকে দিতে হয়। ওই অনুযায়ী হচ্ছে প্ল্যান কিনতে হয় আর কি, যে এত ডেটার জন্য এত টাকা, এত ডেটার জন্য এত টাকা, এরকম মাল্টিপল স্কিমস থাকে। তো এই যে স্টোরেজ সাইজ যে এস্টিমেট করব, সেটার একটা ইয়ে হচ্ছে টেকনিক হচ্ছে ভলিউমেট্রিক্স। সো এটা হচ্ছে তোমার কি পরিমাণ ডেটা তোমার হচ্ছে লাগবে সেটার একটা এস্টিমেশন। ওই অনুযায়ী তুমি হচ্ছে হার্ডওয়্যারটা চুজ করবা যেটা তোমাকে সাপোর্ট করবে। বুঝতে পারছি? সো এর জন্য কি করতে হয়, তোমার র ডেটা যেগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি টেবিলে থাকবে, র ডেটা বলতে অ্যাকচুয়াল এলিমেন্ট বা ডেটা যেগুলো হচ্ছে তোমার টেবিলে থাকবে, সেগুলোর অ্যামাউন্ট ক্যালকুলেট করা। আর হচ্ছে ওভারহেড হচ্ছে ক্যালকুলেট করতে হয়। এখন ওভারহেড কি, তুমি ধরো কোনো কিছু ধরো কেনার সময় আম, উম, দুই তিনটা হচ্ছে বেশি কিনে আনো না। মানে আমি কি আইডিয়াটা বুঝাতে পারছি? যে সবসময় কিন্তু আমরা কোনো কিছু করার সময় যখন কিছু একটা এস্টিমেশন বলি, আমরা কিন্তু একটু বাড়ায় বলি। হ্যাঁ, যে এটা হচ্ছে এত টাকা হতে পারে। আমরা যখন হচ্ছে কোথাও যাই, হ্যাঁ, তো তখনও কিন্তু আমাদের যদি যেতে লাগবে 5 মিনিট, আমরা কিন্তু বারে একটু বলি আচ্ছা ঠিক আছে 10 মিনিট, যাতে হচ্ছে দেরি হয়ে গেলেও আমাদের একটা ইয়ে থাকে, এক্সট্রা একটা আমাদের টাইম কভার করার মতো থাকে। তো আইডিয়াটা কি বুঝাতে পারছি ওভারহেডে, যে একটু এক্সট্রা বলে নেওয়া, যে হচ্ছে থাকতে পারে এতটুকু। আমরা হচ্ছে 500 জিবির এস্টিমেশন দিলাম, কিন্তু অনেক কারণে তোমার হচ্ছে সিস্টেম অনেক চলতেছে, তোমার তখন আরো ডেটা হচ্ছে স্টোর করার প্রয়োজন পড়তেছে। তুমি হয়তো প্রথমে হচ্ছে অত এস্টিমেট করো নাই, তুমি হচ্ছে স্মল স্কেলে একটা ই কমার্স সিস্টেম করলে, and তুমি বললা যে হ্যাঁ আমার এই সব জিনিস স্টোর করতে হচ্ছে আমার 500 জিবির মতো জায়গা লাগবে। ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে দেখলা যে তোমার সিস্টেম অনেক পপুলার হয়ে গেছে তোমার সাইটটা, তখন হচ্ছে তোমার আরো বেশি ডেটা রাখার হচ্ছে প্রয়োজন হচ্ছে। তো এজন্য একটা এস্টিমেট করা যে হচ্ছে 3 বছর বা 4 বছর পরে আমার হচ্ছে যদি আরো ভালো এটা পারফর্ম করে, আমি হচ্ছে একটা ওভারহেড হচ্ছে আমি একটা দিয়ে রাখবো, যে আমার হচ্ছে এক্সট্রা কিছু হচ্ছে এক্সট্রাও আমি হচ্ছে কনসিডার করে রাখবো। বুঝতে পারছি আইডিয়াটা ওভারহেডের? জি ম্যাম, জি একটা ম্যাম। ওকে, ওর্স্ট কেস ধরে নিতেছি। হ্যাঁ একটা ওয়ার্স্ট কেস ধরে নিলাম যে হচ্ছে আমি এক্সট্রা একটু বাড়ায় বললাম আর কি। তো এরকম যে আমরা র ডেটার অ্যামাউন্টটাও ক্যালকুলেট করব, আমরা হচ্ছে একটা ওভারহেডের রিকোয়ারমেন্টও দিয়ে দিব। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ক্যালকুলেট করে আমরা একটা এস্টিমেশন দেই। এই ক্যালকুলেশনটা হচ্ছে কিভাবে করব, এটা একটু একটা ম্যাথের বিষয়, ভালো করে দেখো, না বুঝলে জিজ্ঞেস করবা। যেসব ফিল্ড তোমাদেরকে হচ্ছে যদি এরকম ম্যাথ হচ্ছে দিয়ে দেয়, যেসব জিনিস তোমাদেরকে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে সেটা হচ্ছে এইগুলা: ওভারহেড, ইনিশিয়াল টেবল সাইজ এন্ড গ্রোথ রেট। এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। দিয়ে দেওয়ার পরে যেগুলো হচ্ছে আমি দাগাই নাই, ওগুলো হচ্ছে বের করতে হবে। কিভাবে করব? সো আমার হচ্ছে প্রত্যেকটা ফিল্ড হতে পারে যে অর্ডার নাম্বার, ডেট, কাস্টমার আইডি, এগুলোই তো আমার ডেটা, যেগুলো হচ্ছে আমার বেসিক্যালি স্টোর করতে হবে, তাই না? তো আমার হচ্ছে আমরা হচ্ছে যখন কোড করতাম তখন হচ্ছে লিখতাম না যে ধরো একটা স্টুডেন্ট আইডিটা হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজারটা ধরো হচ্ছে 6 ক্যারেক্টারের। ঠিক আছে, ক্যারেক্টারের বুঝতে পারছো কি বলতেছি? ধরো হচ্ছে একটা ডেট হচ্ছে 7 ক্যারেক্টারের, একটা অর্ডার নাম্বার এটা হচ্ছে 8 ক্যারেক্টারের। কয়টা ক্যারেক্টার আছে এই জিনিসটার মধ্যে, এই ফিল্ডটার মধ্যে? এখন বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো এই ফিল্ড গুলাতে কয়টা ক্যারেক্টার আছে, অ্যাভারেজে কতটা ক্যারেক্টার হতে পারে,
সেটার একটা এস্টিমেশন আমি হচ্ছে এখানে লিখবো, যে আমার অর্ডার নাম্বারটা 8 ক্যারেক্টার হবে, ডেট 7 ক্যারেক্টারে, কাস্টমারের আইডিটা 4 ক্যারেক্টারে দিব, লাস্ট নেম আর ফার্স্ট নেম হচ্ছে এরকম 9 আর 13 ক্যারেক্টারে হতে পারে। এভাবে হচ্ছে আমি একটা অ্যাভারেজ সাইজ করলাম। তো রেকর্ড সাইজ যেটা আমাকে বের করতে হবে 49, সেটা হচ্ছে এগুলো সবগুলোকে এক্সকিউজ মি, এই সবগুলোকে হচ্ছে যোগ করতে হয়। সো তারপরে এই সবগুলোকে যোগ করলে হচ্ছে আমি 49 পাবো। ঠিক আছে, এটা গেল রেকর্ড সাইজটা ক্যালকুলেট করা। সো ওভারহেড হচ্ছে আমার দিয়ে দেওয়া থাকবে which is 30%। সো 30% যদি আমার ওভারহেড দিয়ে দেওয়া থাকে তাহলে হচ্ছে আমার তারপরে ওভারহেডটা কি আমি একটা পার্সেন্টেজ রেখে দিলাম। এখন হচ্ছে আমার টোটাল রেকর্ড সাইজটা ক্যালকুলেট করতে হবে। দাও তো। ওকে, সো 49টা বুঝলা। তারপর হচ্ছে ওভারহেডটা যে 30% এটা আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। সো আমরা তাহলে টোটাল রেকর্ড সাইজটা কিভাবে বের করব? রেকর্ড সাইজের ওভারহেড যদি 30% থাকে তাহলে টোটাল রেকর্ড সাইজটা হবে 49 প্লাস 49 এর 30%। ঠিক আছে, সো এটা যদি করি তাহলে হচ্ছে আনসার 63.7 আসে। তোমরা চাইলে ক্যালকুলেটর থাকলে করে দেখতে পারো। জি ম্যাম, এটা ঠিক আছে, জি ওকে। সো ক্যালকুলেটর থাকলে আমি পরের যেগুলো বলবো ওগুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারবা। সো টোটাল রেকর্ড সাইজটা আসলো 63.7। এরপর বললাম যে ইনিশিয়াল টেবিল সাইজটা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া থাকবে। সো ইনিশিয়াল টেবিলের সাইজটা হচ্ছে 50,000 দিয়ে দেওয়া থাকলো। আমরা হচ্ছে টেবিলের ভলিউমটা কিভাবে বের করব? টেবিলের ভলিউমটা হচ্ছে টেবিলের সাইজের সাথে আমরা যদি রেকর্ড সাইজটাকে মাল্টিপ্লাই করি, দ্যাট মিন্স এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, মানে 50,000 মাল্টিপ্লাইড বাই 63.7। দেখো তো এটা আসে নাকি? ইয়েস ম্যাম। ওকে, সো আমার ইনিশিয়াল টেবিল ভলিউম হচ্ছে ইনিশিয়াল টেবিল সাইজের সাথে রেকর্ড সাইজটাকে হচ্ছে আমি মাল্টিপ্লাই করলাম। এরপরে যে আমি কতটুকু গ্রো করতে পারি পার মান্থে, সো একটা গ্রোথ রেট দেওয়া আছে যে এতটুকু হচ্ছে আমার ডেটা গ্রো করতে পারে। সো গ্রোথ রেট পার মান্থটা হচ্ছে আমার 1000, এটাও তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। সো তার মানে 3 বছর পরে আমার টেবিল ভলিউমটা কিরকম হবে এরকম একটা এস্টিমেশন হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতে হবে। এই অনুযায়ী হচ্ছে আমাদেরকে ধরো টাকা দিতে হবে, বা অন্য কোনো হচ্ছে যদি এস্টিমেশন আমার কাজে লাগে আমি হচ্ছে সেটা নিব আর কি। ঠিক আছে, সো এই টেবিল ভলিউম 3 বছরে কিরকম হবে সেটা হচ্ছে বের করতে হবে। কিভাবে? এখন দেখো গ্রোথ রেট যেটা দেওয়া সেটা কিন্তু পার মান্থে দেওয়া। সো 3 বছরে যদি আমার ক্যালকুলেট করতে হয়, বেসিক্যালি ফার্স্টে কি 3 মাল্টিপ্লাইড বাই 12 মাল্টিপ্লাইড বাই 1000। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই যে আমার যে রেকর্ড সাইজটা ছিল সেটা, এটা করে দেখো কত হয়। এটা কি বুঝতে পারছো যে গ্রোথ রেট পার মান্থ হচ্ছে আমার 1000, তার মানে 3 বছরে হচ্ছে হবে আমার 3 বছর 3 12 মাস, আর 1000 আমার গ্রোথ রেট, আর আমার ইনিশিয়াল হচ্ছে টেবিল সাইজটা। এটা করলে কত হয় দেখো? অ্যানসার তো অন্য আসতেছে। হ্যাঁ বলো না কত আসে। 2 ও 229 হ্যাঁ 3200। 3200। হ্যাঁ এখন এটা তার মানে কি হলো যে আমার হচ্ছে রেকর্ড সাইজটা ইয়ে করার পরে এটার সাথে আমার যে ইনিশিয়াল টেবিল ভলিউমটা ছিল এটা হচ্ছে কি আমার 3 বছরে কত হবে, এটার সাথে ইনিশিয়াল যে টেবিল ভলিউমটা ছিল which is 3 লাখ 31,85,000, এটা অ্যাড করো। হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে আমার টেবিল ভলিউম 3 বছরে এটা আসবে।
সো এটার সাথে আমার তাহলে ইনিশিয়াল যে টেবিল ভলিউমটা ছিল সেটা অ্যাড করার পরে পুরো ম্যাথটা কি বুঝা গেছে নাকি আমি আরেকবার ওভারভিউ করব? প্রথম থেকে আরেকবার বলি। সো তোমাদেরকে হচ্ছে ফিল্ড গুলা দেওয়া থাকবে, সেগুলো হচ্ছে অ্যাভারেজ কয়টা ক্যারেক্টারের হতে পারে সেটা দেওয়া। তো তোমার রেকর্ড সাইজ কি হবে, যে তোমার যতটা ফিল্ড ততটা ক্যারেক্টারের টোটাল রেকর্ড সাইজ। তোমার ওভারহেড থাকতে পারে, যেটা ওভারহেডটা আমরা একটা প্রথমে আমরা 30% ওভারহেড থাকবে সেটা হিসাব করে নিব। তাহলে যদি ওভারহেড সহ আমার রেকর্ড সাইজ কত হবে, সেটা 30%, which is 49 plus 49 into 30%, সেটা আমার 63.7 আসলো। আমার তাহলে ইনিশিয়াল টেবল সাইজ উইথ দ্য রেকর্ডস হচ্ছে আমার 50,000 টাকা, 50,000 টাকা বলতেছি 50,000। সো এই 50,000টা যদি আমার টেবল সাইজ হয়ে থাকে, আমার তাহলে ভলিউম কত হবে? টেবিলের সাইজের সাথে আমার রেকর্ডের সাইজ মাল্টিপ্লাই করতে হবে। সো 50,000-এর সাথে যদি আমি 63.7 মাল্টিপ্লাই করি, which is টেবিল সাইজের সাথে আমি যদি রেকর্ড সাইজ মাল্টিপ্লাই করি, আমি টেবিলের ভলিউমটা পেয়ে যাব, which is টেবিলের ভলিউম। আমি এখন কিভাবে গ্রো করব? গ্রোথ রেট আমার হতে পারে পার মান্থে 1000 করে। তো যদি আমার পার মান্থে আমার গ্রোথ 1000 হয়, আমাকে যদি হিসাব করতে বলে 3 বছরে কত হবে ভলিউমটা, তাহলে 3 বছরে 3 into 12, যেহেতু পার মান্থ বলা হয়েছে আর আমাকে ইয়ারে বের করতে হবে, সো 3 into 12 মাল্টিপ্লাইড বাই 1000 মাল্টিপ্লাইড বাই আমার ইনিশিয়ালি যে রেকর্ড সাইজটা ছিল, তো সেটা যেটা পাবো সেটার সাথে যদি আমি ইনিশিয়াল টেবিল ভলিউমটা যোগ করি, আমি হচ্ছে টেবিল ভলিউম at 3 years পেয়ে যাবো। ওকে এভরিওয়ান? ম্যাম তার মানে কি হ্যাঁ। এইটা যে ধরনের ম্যাথ আসুক না কেন অলওয়েজ এই সেম ফর্মুলা ফলো করবে? হুম হুম হুম। ওকে ম্যাম। তোমাদেরকে দেয়া থাকবে ফিল্ড গুলা, ওভারহেড গুলা, ইনিশিয়াল টেবিল সাইজ আর গ্রোথ রেট। আর যেটাগুলো থাকে টোটাল রেকর্ড সাইজ, ইনিশিয়াল টেবিল ভলিউম আফটার 3 ইয়ার্স, এই জিনিসগুলো হচ্ছে বের করা লাগবে। ঠিক আছে? সো কুইজে হচ্ছে এরকম ছোটখাটো ম্যাথ কিন্তু আসতে পারে এমসিকিউ তে, সো তখন হচ্ছে হিসাব করে নিবা এভাবে। ওকে? যেগুলো দিয়ে দেওয়া থাকবে, মানে কোনগুলো দিয়ে দেওয়া থাকবে আমি কিন্তু বলেই দিছি, সো এগুলো দিয়ে দেওয়া থাকবে আর কোনগুলো হচ্ছে বের করতে হবে। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। সো তাহলে হচ্ছে আমরা ডেটা স্টোর ডিজাইনে কি কি শিখলাম? একটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা স্টোরেজ ফরম্যাট, which is ফাইলস, এগুলা কিছু না, এগুলো বাদ। সো আমরা হচ্ছে ফাইল শিখলাম, ডেটাবেস শিখলাম। সো ডেটা ফাইল হচ্ছে কি হয়, এন্ড ডেটাবেজে 3 ধরনের ডেটাবেস আমরা দেখলাম। কি কি বলতো, মনে আছে? ফার্স্ট হচ্ছে ডিনরমালাইজ, ক্লাস্টারিং। ডেটাবেস কি রকম, কয় ও ধরনের? ডেটাবেস হচ্ছে রিলেশনাল, আমি সেটা ভুলে গেছি। হ্যাঁ রিলেশনাল, অবজেক্ট ডেটাবেস আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস। ঠিক আছে, এই 3টা জিনিস দেখলাম। এরপর হচ্ছে তোমার কোন ডেটা স্টোরেজের ফরম্যাট আমি কোন জায়গায় হচ্ছে ইউজ করব। রিলেশনাল ডেটাবেস হচ্ছে যখন সিম্পল ডেটা নিয়ে কাজ করব, অবজেক্ট ডেটাবেস হচ্ছে যখন আমি কমপ্লেক্স ডেটা নিয়ে কাজ করব, মাল্টি ডাইমেনশনাল হচ্ছে যখন আমি কোনো অ্যানালাইসিস বা কোনো বিজনেস বা মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করতে যাব, তখন হচ্ছে অনেক হিউজ নাম্বার অফ অ্যাগ্রিগেটেড ডেটা নিয়ে আমি কাজ করব। ওকে, তখন হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস ইউজ করব। এরপর আমরা দেখলাম যে কিভাবে লজিক্যাল ইআরডি থেকে ফিজিক্যাল ইআরডি তে আসা যায়। তো কি কি জিনিস আমাদের অ্যাড করতে হয়, প্রাইমারি কি অ্যাড করতে হয়, ফরেন কি অ্যাড করতে হয়, তারপর হচ্ছে আরো জিনিস ছিল যেগুলো হচ্ছে তোমার অ্যাড করতে হবে ফিজিক্যাল ইআরডি তে যখন আসবো, ওই টেবিলটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে ডেটা স্টোরেজ যদি আমার অপটিমাইজ করতে হয়, কি কি ক্ষেত্রে আমার স্টোরেজের এফিসিয়েন্সি অপটিমাইজ করতে হবে, আমার স্পিড অফ অ্যাক্সেস এর জিনিসগুলো হচ্ছে অপটিমাইজ করতে হবে। তো আমার হচ্ছে 2টা প্রাইমারি এই ডাইমেনশন চিন্তা করতে হয় যখন আমি রিলেশনাল ডেটাবেসকে অপটিমাইজ করতে চাই, মানে স্টোরেজ এফিসিয়েন্সি, একটা হচ্ছে স্পিড অফ অ্যাক্সেস। এখন স্টোরেজ এফিসিয়েন্সির জন্য আমরা কি করলাম, সেটা হচ্ছে নরমালাইজেশন করি স্টোরেজ এফিসিয়েন্সির জন্য। আর স্পিড অফ অ্যাক্সেস এর জন্য কি কি করি এবার বলো। স্পিড এফিসিয়েন্সির জন্য ম্যাডাম যে চারটা না, যে হ্যাঁ, ডিনরমালাইজেশন করি, ডিনরমালাইজেশন, ক্লাস্টারিং, ক্লাস্টারিং, ইন্ডেক্সিং, আর ইন্ডেক্সিং, আর হচ্ছে আছে এস্টিমেট করি। এস্টিমেট করি। এস্টিমেটের যে টেকনিকটা, দ্যাট ইজ ভলিউমেট্রিক্স। ঠিক আছে, সো এইগুলা পারলে ইউ আর গুড উইথ ডেটা স্টোর ডিজাইন। ঠিক আছে, শেষ চ্যাপ্টার। আর একটা হচ্ছে আমাদের বাকি আছে, which is UI ডিজাইন। ওটা আই গেস হচ্ছে ওখানে একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম আছে, উইন্ডোজ ন্যাভিগেশন ডায়াগ্রাম, যেটা হচ্ছে তোমাদের ল্যাবেও লাগবে। সো ওইটা হয়ে গেলে we are done with 4